মোদী নীতিশ ম্যাজিকে বিহারে ধরাশায়ী রাহুল তেজস্বীর মহাগঠবন্ধন। এসআইআর বিরোধিতা ফ্যাক্টর হল না বিরোধীদের, উল্টো ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিনে নিল এনডিএ। মোট 243টি আসনের মধ্যে 202টি আসন জিতে বিধানসভায় বিরাট সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে এনডিএ। বিজেপি একা পেয়েছে 89টি আসন, জেডিইউ 85টি আসন, এলজেপি রামবিলাস পাসওয়ানের দল পেয়েছে 19টি আসন, আর এদিকে বিরোধী জোট মহাগঠবন্ধন শুধুমাত্র 35টি আসন পেয়েছে। আরজেডি পেয়েছে 25টি, আর কংগ্রেস মাত্র 6টি আসন জিতেছে। 3টি আসন গেছে বামেদের দখলে। এখন বিহারের এই ফলাফল এখন শুধু রাজ্যের রাজনীতি নয়, গোটা দেশের আলোচনার একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একদিকে মোদী নীতিশের এনডিএর দুর্ধর্ষ কামব্যাক, অন্যদিকে রাহুল তেজস্বীর মহাগঠবন্ধনের অভূতপূর্ব ধস। বিরোধীদের দাবি এই ম্যান্ডেট বাস্তবের প্রতিফলন নয়। চিত্রটা যতই স্পষ্ট মনে হোক, আসল রহস্য লুকিয়ে রয়েছে সংখ্যার আড়ালে, ভোট বাক্সের আচরণে আর রাজনীতির অদৃশ্য স্রোতে। অনেকেই প্রশ্ন করছেন, এই ম্যান্ডেট কি সত্যি মানুষের নাকি রাজনৈতিক গণিতের হিসাব? বিহার নির্বাচন গণনার পর যে প্রশ্নগুলো দেশ জুড়ে উঠতে শুরু করেছে সেগুলো মূলত ভোটার তালিকা, এসআইআর বিতর্ক, ভোটদানের প্রবণতা, দলগত কৌশল এবং কমিশনের স্বচ্ছতাকে ঘিরে উঠছে। অনেকেই জানতে চাইছেন, তা হলো মহিলা ভোটারদের ঢেউ কি তাহলে এনডিএ কে এগিয়ে দিল, নাকি এসআইআর এর নাম মুছে যাওয়া লাখো লাখো ভোটারের গল্পই সত্যি ফল বদলে দিল? এনডিএ এর ল্যান্ডস্লাইড ভিক্টরি আসলে রসায়ন সূত্রটা কি? বিরোধীরা কোথায় হারলো বা কোথায় তাদের গতি হারালো এবং বিশ্বাসযোগ্যতা হারালো? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিহার নির্বাচনের ফলাফলে এসআইআর এর কতটা প্রভাব ফেলেছে এবং অন্যান্য কি ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ছিল তা নিয়ে একটি বিশ্লেষণে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার, দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সঞ্জীব বাবু, এই যে এনডিএ এর ল্যান্ডস্লাইড ভিক্টরির মূল চালিকা শক্তি কি কি ছিল বলে মনে করেন? এখানে উন্নয়নটা বিরাট বড় ফ্যাক্টর ছিল নাকি অন্য কিছু ফ্যাক্টর বিশেষভাবে কাজ করেছে? এবারের বিহারের নির্বাচনটা এটা অনেক আগে থেকেই একটা ধরনে হয়েছিল যে এটা ভারতবর্ষের রাজনীতিতে একটা মাইলস্টোন হতে চলেছে। এই নির্বাচনে বিরোধীরা যদি জয়ী হতে পারে তাইলে সেটা সারা ভারতের সর্বভারতীয় ক্ষেত্রে একটা রাজনীতির ক্ষেত্রে একটা নতুন দিক খুলে দেবে। আবার বিজেপি জোট জয়ী হলে তাদের অবস্থানটা আরো অনেক বেশি শক্ত হবে। সেই দিক থেকে এবারে নির্বাচনে যে বিহারের মানুষ যে রায় দিয়েছেন, সেই রায় থেকে একটা বিষয় স্পষ্ট যে তারা বিজেপি বা জেডিইউ জোটের পক্ষে তাদের রায় দিয়েছেন। এবং এর পেছনে যেটা বলে যে এর কারণগুলি কি কি, এর কারণের মধ্যে একটা বিষয় আমাদের মানতেই হবে যে নীতিশ শাসনে বিহারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। আচ্ছা, কিন্তু যেটা ধারণা করা হয়েছিল যে দীর্ঘ 20 বছর ধরে উনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সবসময় একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর রাজনীতিতে কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে সেইটা কতটা কার্যকর হবে সেইটা নিয়ে ছিল একটা ধারণা। কিন্তু আমরা যেটা ভোটের ফলাফল দেখলাম তাতে দেখা গেল যে অ্যান্টি ইনকামবেন্সি সেভাবে কাজ করেনি। অনেকে এবারে বিহারে এক্ষেত্রে কতগুলি ফ্যাক্টর কাজ করেছে। যেটা বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে যে উন্নত হয়েছে, মানে জঙ্গলরাজকে কাউন্টার দিয়েছে, যেটা এইটার একটা বড় ফ্যাক্টর হয়েছে। আর শেষ সময়ে একটু তুমি যেটা বলছিলে যে মহিলা ভোটার, এইটা এই ক্ষেত্রে ধরে নিতে একটা বড় ফ্যাক্টর হয়েছে। মহিলা ভোটাররা শেষ সময়ে তাদের এই যে আর্থিক একটা অনুদান পেয়েছে, এটা হয়তো এই ক্ষেত্রে কাজ করেছে। 10,000 টাকাটা যে অনুদান নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সেখানে বিহারে মদের
একটা ইয়ে নিয়ে যে নেশার ভোটারদেরকে ইমপ্রেস করার একটা বিরাট বড় ব্যাপার আছে। এইটাও মহিলাদের পক্ষে কাছে একটা বিরাট এইটা বড় ফ্যাক্টর হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। ওকে, আসবো আপনি বা বিহারের এনডিএর এই যে বিপুল জয়ের পেছনে কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, অনেকগুলো কারণ, একটা কারণে তো হতে পারে না, তবে নীতিশ কুমারের সুশাসন, যেটা সঞ্জীব বাবু বলছিলেন, নীতিশ কুমারের সুশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নারী কেন্দ্রিক যে স্কিমগুলো, যেটা ভোটের কিছুদিন আগেও 10,000 টাকার একটা স্কিম, আর সামাজিক সমীকরণের পুনর্বিন্যাস এখানে একটা ফ্যাক্টর অনেকেই বলছেন আছে। আর বিরোধীদের দুর্বলতা বা সাংগঠনিক দুর্বলতা কতটা বড় ফ্যাক্টর, আপনার কি মনে হয়? মানে বিজেপি বা এনডিএ এতটা জয়লাভের পেছনে কারণগুলো কি কি? নমস্কার। আসলে আমি ব্যক্তিগতভাবে আই এম নট সারপ্রাইজড, কারণ আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবকে আমি একটা মেসেজ করেছিলাম, আচ্ছা, যে বিহারের রেজাল্ট মে বি সারপ্রাইজিং, আচ্ছা, এবং মে বি আনএক্সপেক্টেড টু মেনি পিপল। কারণ কি, আমার কাছে যেটা এবারের বিহারের নির্বাচন দেখে মনে হয়েছে, প্রথম যেটা সেটা হলো যে সাবস্টেন্সিয়াল হাইক ইন দ্য ইনক্রিজ অফ ভোটস, ভোটের যেটা বিশাল বৃদ্ধি পেয়েছে, যেটা 59 থেকে মোটামুটি 67% কাছাকাছি ভোট। তো এবং তার মধ্যে আবার একটা মহিলা ভোটারের একটা বিশাল একটা বেড়েছে, 10% বেশি মহিলা ভোটার পুরুষদের থেকে। হ্যাঁ, তো এখন এটা যেরকম আছে, আর সঙ্গে যদি আপনি লক্ষ্য করে দেখেন, আপনি কারণগুলো সবগুলি আপনি উল্লেখ করেছেন, আমি আপনার সঙ্গে যোগ করছি আর কি কয়েকটা কথা। সেটা হলো যে এই যে আপনার যে বিজেপির যে জোটটা, ঠিক আছে, এই জোটটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, তার মধ্যে কিন্তু কেমিস্ট্রিটা শেষ পর্যন্ত কিন্তু ভালো হয়ে গিয়েছিল, এবং সেখানে মাইক্রো ম্যানেজমেন্টটা ওদের খুব ভালো হয়েছে বলে আমি মনে করি। কারণ কি, গতবার যদি 2020 ইলেকশনের সময় এনডিএর যারা নাকি এনডিএর কিন্তু ভোট কেটেছিল এলজিপি, মোটামুটি 32টা সিটে কিন্তু দেখা গিয়েছে নীতিশকে হারিয়ে দিচ্ছে, জেডিইউকে হারানোর পিছনে দায়িত্ব ছিল কিন্তু এই এলজিপি। তারপর ছোট ছোট দল হিসাবে কি জানি কয় এইচএএম, যাকে বলে হামজা, আরএলএম, এই যে দুটো দল, ওরাও কিন্তু ছোট ছোট ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কমিউনিটি যারা আছে ওদেরকে রিপ্রেজেন্ট করে, ওদেরকে কিন্তু এনেছে। এবং ভোটের যখন নাকি পার্সেন্টেজটা আপনি লক্ষ্য করে দেখবেন যে গত বছর যতখানি ভোট আপনার এই যে মহাজোট মানে এমজিপি পেয়েছিল, মহাজোট বন্ধন যেটাকে আমরা বলি, ওরা পেয়েছিল প্রায় কাছাকাছি সেম ভোটই কিন্তু বিজেপি জোটও পেয়েছিল, এনডিএ জোট। কিন্তু এবার এনডিএ তে যে প্লাস যেটা করেছে, ওরা 10% বা 9% যেটা হাইক হয়েছে, সেটা কিন্তু ওদের বেটার কেমিস্ট্রির জন্য। সেটা এলজিপির প্রায় 5%, হামের প্রায় 1.1%, আরএলএম এরও প্রায় 1%, ঠিক আছে। এই একটা কিছু কিছু আরেকটা যেটা ব্যাপার কাজ করেছে, সেটা হলো ফ্যাক্টর যেটা আমরা অনেক সময় বলছি, সেটা হলো প্রশান্ত কিশোরের যতখানি আপনার এন্টি ইনকামবেন্সি ছিল, এন্টি ইনকামবেন্সিটা কিন্তু আপনার মোটামুটি ভাবে প্রশান্ত কিশোরের দিকেই চলে গেছে, প্রায় 5%-এর মতো ভোট। আচ্ছা, ঠিক আছে। তার ফলে হয়েছে কি, যে এক্সট্রা ভোটটা ওইটা বিরোধী শিবিরে শিফট হয়নি, মানে ওইদিকে শিফট হয়নি। এবং এটা একটা নতুন একটা স্টাডিতে দেখা গিয়েছে যে বিহারে 2005 থেকে 2025 পর্যন্ত যে প্রতি যে কম্পিটিশন যেটা হচ্ছিল, সেটা আগে 4 পয়েন্ট মানে অর্থাৎ এক মানে 2 দল 3 দল না 4 দলের কম্পিটিশন ছিল, ঠিক আছে। এখন যেটি এই যে মাল্টিপোলারিটি থেকে এটা বাইপোলারিটিতে চলে এসেছে এবার, ঠিক আছে। এবং গতবারও ছিল কিন্তু এই বাইপোলারিটিতে। তো এই বাইপোলারিটিতে গিয়ে দেখা গিয়েছে যে সামান্য পার্সেন্টেজ যদি সুইং যদি কেউ পায়, তাহলে তার বিশাল পরিমাণে তার সিট বেড়ে যাচ্ছে। এবং সেকেন্ড হলো আপনি লক্ষ্য করে দেখবেন যে লালু প্রসাদ যাদবের তেজস্বীর যে দলে আছে আর এলডির ক্ষেত্রে, ওরা কিন্তু গতবারের ভোটটাই রয়ে গেছে। ওদেরকে যে ভিআইপি কি বিকাশশীল কি ইনসান পার্টি বা আরো একটা আরেকটা পার্টি বোধ আছে, কি জানি নাম আমি বলে গেছি, আইআইপি বোধ, ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি, ওদেরকে আনা হলেও, ওরা ইবিসি পার্টি থেকে আনা হলেও ওরা কিন্তু ভোটটা কিন্তু বাড়েনি, ঠিক আছে। ওরা একই জায়গায় রয়ে গেছে। তার ফলে হয়েছে কি, যেটা নাকি বিজেপি যেটা নাকি এগিয়ে নিতে পেরেছে, বা এনডিএ জোট যেটা এগিয়ে নিতে পেরেছে, ওটা পারেনি। এটা কারণ কি, ওটা আপনি বলছিলেন যে ওদের মধ্যে হয়তো জানি ইন্টারনাল কনফ্লিক্ট ছিল রিগার্ডিং দ্য শেয়ারিং অফ সিট শেয়ারিং নিয়ে
মুখ্যমন্ত্রী কে হবে এ নিয়ে একটা নিজেদের মধ্যে টানাপোড়েন ছিল। তেজস্বী যাদব বেসিক্যালি 23 যখন নাকি ওনার নাম ঘোষণা হয়েছে তারপর থেকে উনি আপনার নির্বাচনী প্রচারে গিয়ে, তো তার ফলে 23 অক্টোবর থেকে তো 7 তারিখ 6 তারিখে তো নির্বাচন। তো বেসিক্যালি তো তেজস্বী যাদবের পক্ষে তো আর তখন সেইভাবে এগিয়ে মানে সব কভার করাও তাকে সম্ভব হয়নি। এখন বিহারের জনতা এখানে মানে জোটের ক্ষেত্রে আপনি বলছেন যেটা বা যে সমীকরণের কথা বলছেন, বিহারের জনতা এনডিএ জোটকে যতটা অর্গানাইজ দেখেছে ততটা মহাগঠবন্ধনকে আনঅর্গানাইজ। এবং সেকেন্ডলি হলো আপনি এই যে এনডিএ যেটা নাকি আপনি যে নাকি বেসিক্যালি চাণক্য যাকে বলা হয় বেসিক্যালি অমিত শাহ, হি ওয়াজ প্রেজেন্ট ইন পাটনা, এবং যে ছোট ছোট যে বিভিন্ন জায়গায় যে ছোট ছোট প্রায় 100-র মতো প্রায় আপনার যেমন আমরা বলি না যে দাঁড়িয়ে গেছে পার্টি থেকে বিক্ষুব্ধ যাকে বলি আর কি, ওরা দাঁড়িয়ে ছিল এবং হি টক উইথ এভরিওয়ান এন্ড ট্রাই টু বেসিক্যালি যে মানে যাতে নিজের দলে ভোটটা না কাটে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি এনডিএর যেটা প্লাস পয়েন্ট যেটা এনডিএ পেয়েছে, ও নিজে যেরকম অর্গানাইজ ছিল, বিরোধীদের মধ্যে কিছুটা নিজেদের মধ্যে কি জানি বলছিলাম যে এই মানে সেই পরিমাণে ওদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব ছিল, ঠিক আছে। এই একটা ফ্যাক্টরের ফলে ওটা গিয়েছে। আর মহিলার দেখেন, মহিলার একটা ডেটা একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখছিলাম যে প্রায় 100 সিটে দেখা গিয়েছে 100 কনস্টিটিউয়েন্সি মহিলা ভোটার মোটামুটি 10%-এর বেশি ছিল, এবং তার মোটামুটি সবগুলি আপনার কি জানি কয় দেখা গিয়েছে যে মেল থেকে যেখানে ফিমেল পার্সেন্টেজ বেশি ছিল 10% বা 11%, সেখানে সব জায়গাতেই আপনার এনডিএ ক্যান্ডিডেটরা উইন করেছে। আর যেখানে নাকি আপনার কম হয়েছে সেখানেও একটা বড় ব্যাপার। আর একটা বড় ব্যাপার যেটা নাকি এনডিএ মহাজোট বন্ধনে যারা নষ্ট হয়েছে সেটা ওদের সীমাঞ্চল ছিল, ওদের বেসিক্যালি 4টা ডিস্ট্রিক্ট নিয়ে ওদের ওইখানে কিন্তু কিন্তু একটা কিন্তু যে মুসলিম যে বেল্ট আমরা বলি বা মাইনরিটি বেল্ট, যে ওখানে প্রায় 45% to 68% মতো মুসলিম পপুলেশন আছে, ওইখানে যদি দেখা যায় ওইখানে ভোটটা কিন্তু ভাগ হয়েছে। তো ভাগ হওয়ার ফলে দেখা যায় এইবারের রেজাল্টে দেখা গিয়েছে প্রায় ওইখানে 24টা সিটের মধ্যে প্রায় বিজেপি গেইন করে গিয়েছে, প্রায় 14টা পেয়ে গিয়েছে। ওইখান থেকে আগে লালু প্রসাদ যাদব তারা যে পরিমাণে সিট আনতো ওই সিটটা কমে গিয়েছে, ঠিক আছে। এই মুসলিম যাদবের এই যে সমীকরণটা এবার এটা গেইন সবকিছুর গেইনই এনডিএ নিয়েছে, এনডিএ নিয়েছে। আর সঙ্গে এনডিএ তো প্রাইম মিনিস্টার বলছিলেন যে বেসিক্যালি মহিলা এন্ড ইউথ মুসলিম যাদব এখন হয়ে গেছে, মুসলিম যাদব উনি এবং সঙ্গে যে নীতিশের যে ইবিসি প্রকল্প ছিল, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড নন যাদব যারা ছিল পিছিয়ে ছিল, ওদেরকে যে এনেছে, এই একটা বড় ফ্যাক্টর। এটা একটা বড় ফ্যাক্টর। আর মহিলাদের প্রতি তো একটা বেসিক্যালি উনি হি ইজ নোন এজ এ সুশাসন, সুশাসন বাবু। আসলে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করেছে, এবং নীতিশ কুমারের সুশাসন হোক বা মোদি ম্যাজিক হোক বা অমিত শাহর চাণক্য নীতি হোক, এনডিএর যে জোটের যে সমীকরণটা সেটা যে ভোটের আগে থেকেই সুস্পষ্ট ছিল, সেটা মানুষের কাছে বার্তাটা একদম স্পষ্ট ছিল। এখানে এই ভুল বার্তা যেটা মানে মহাগঠবন্ধন থেকে যেটা ভুল বার্তা গেছে প্রচুর বার ভুল প্রচার, ভুল আসন বোঝাপড়া বা আসন বোঝাপড়া নিয়ে তাদের নেতৃত্বদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাব, এগুলো ছাড়া আর কোন জায়গায় ভুল হয়েছে? এই যে হাইড্রোজেন বোম রাহুল গান্ধীর যেটা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে, এই হাইড্রোজেন বোম কতটা কাজ করেছে, বা এসআইআর নিয়ে বা ভোট চুরি নিয়ে যে রাহুল গান্ধী বা কংগ্রেসের যে প্রচার, সেই প্রচারটা কি একদমই উড়িয়ে দিয়েছে বিহারের জনগণ? আসলে এই তারা খুব বেশি পরিমাণে এসআইআর উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল বিরোধী দলের প্রচারটা, যেন এসআইআরই একমাত্র ইস্যু নির্বাচনে। সেটা করতে গিয়ে কিন্তু এসআইআর এর যে বিকল্প পাল্টা বক্তব্যটা বিজেপি বা তাদের পক্ষ থেকে রাখা হয়েছে সেটাও ছিল যথেষ্ট যুক্তিসঙ্গত, কেননা এই প্রথম যে এসআইআর হচ্ছে তা নয়, এর আগে আরো বারবার এসআইআর হয়েছে, এবং সেটা আমাদের কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টের অনুযায়ী সেটা হয়, টাইম টু টাইম হয়ে আসছে। সেই অনুযায়ী এটা বলছে 60 লক্ষ ভোটার বাদ চলে গেছে, সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বড় অংশই হচ্ছে যারা মৃত বা রাজ্য ছেড়ে চলে গেছে এইরকম ভোটার। সেই এইটা এসআইআরটা তো মানে একটা টাইম টু টাইম হওয়ারই কথা, এটা আমাদের কিছু না। সেই দিক থেকে প্রথম দিকে তারা যেভাবে একটা জিওর তুলতে পেরেছিল বিরোধীরা,
ভোট চুরি বলে, সেইটা কিন্তু শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারেনি। কেননা পাল্টা বক্তব্য যখন এসেছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন তথ্য দিয়ে যখন ইয়ে করা হয়েছে, সেটা তারা তার সঙ্গে ঠিক ইয়ে করে উঠতে পারেনি। আচ্ছা, শেষ পর্যন্ত মহারাষ্ট্র বা হরিয়ানার দৃষ্টান্ত তুলে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেটাও ঠিক ধোপে টেকেনি। নির্বাচন কমিশন তার পাল্টা যথেষ্ট বক্তব্য সামনে নিয়ে এসেছে। সেই দিক থেকে ওই যে একটা ইস্যুর উপরে এত বেশি নির্ভরশীল হয়ে গেছিল তাদের প্রচারটা, যে অন্য ইস্যুগুলি চাপা পড়ে গেছে। ফলে এই যে মানে নির্বাচনের সময়ে বিভিন্ন একটা ইস্যুকে সামনে রাখাটা খুবই জরুরি হয়, এবং বিশেষ করে বিরোধী যে পক্ষে যারা থাকে তারা বিভিন্ন ইস্যু তুলে ধরবেন মানুষের কাছে, যে শাসক দলের ঘাটতিটা কোথায়। কিন্তু সেই কাজটা করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছেন। বিশেষ করে লালু প্রসাদের সময়ের যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটা আর এর পরিস্থিতিটা রাত দিন তফাৎ হয়ে গেছে। আচ্ছা, এই ফলে আরো একটা জিনিস যেটা হয়ে গেছে নীতিশের এই 20 বছরের শাসনের ফলে, যে আগে যে জাতপাতের অঙ্কটা বিহারের রাজনীতিতে একটা প্রধান ভূমিকা নিতে, সেইটাকে অনেকটাই তারা ভেঙে দিতে সক্ষম হয়েছে শাসক জোট। আচ্ছা, আপনি বলছেন ভেঙে দিতে সক্ষম হয়েছে, এবং অনেকেই বলছেন যে এই যে সোশ্যাল যে ব্যাপারটা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা, সেটা বিজেপির ভোট ট্যাঙ্ক বা ভোট ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করেছে, ব্যালেন্সিংটা খুব সুন্দরভাবে করেছে। সেটাও জাতপাতের রাজনীতি হয়েছে, কিন্তু এটা ব্যালেন্সড ওয়েতে হয়েছে, এবং সেই জায়গাতে তারা এই ব্যালেন্সের ফলেই জাতপাতের অঙ্কটাকে সব জায়গায় কাজে করতে পারেনি। যেটা একসময় আরজেডির প্রধান ছিল যাদব ভোট, একটা তাদের মানে যাদব ভোট মুসলিম ভোট ধরে নিত, মুসলিম ভোট তারা একচেটিয়া ধরে নিতে পারত। আজকে সেই জায়গাটা তারা অনেকটাই ঘাটতি হয়ে গেছে। একটু উনি যেটা বলছিলেন যে মুসলিম ভোটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মুসলিম ভোটের একটা অংশ তাইলে নিশ্চয়ই জোটের দিকে গেছে, তারা ওই সমস্ত সিটগুলো জিততে পারতো না। ফলে এই যে মানে দীর্ঘদিনের যে ধারণা যে জাত পাত ধর্ম এই সমস্ত, সেই থেকে বিজেপি জোট খুব অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা এটাকে ডাইলিউট করে দিতে সক্ষম হয়েছে। এই জায়গাটাই তাদের জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। এখন বিহারের নির্বাচনে যেটা শুরুই আপনি করেছিলেন, যে বিহার নির্বাচনের দিকে শুধু বিহারবাসী নয়, গোটা দেশ তাকিয়েছিল বিহারের দিকে, কারণ বিহার একটা বিরাট বড় বার্তা দেয়। বিহারের রাজনীতি যেদিকে যায়, অনেকেই বলে যে দেশের রাজনীতি সেই পথই ধরেই হাঁটে। এখন বিহারের রাজনীতি থেকে আমরা দুজন নেতৃত্বের কথা যদি ধরি, দুদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উল্টো দিকে লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, পরপর তিনটে রাজ্য, হরিয়ানা, মহারাষ্ট্র এবং এরপর বিহার। তাহলে 2024 লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ব্র্যান্ড ইমেজ, যেটা সেই 400 পার বলেছিল, সেখানে 240-এ থেমে যাওয়ার পর যেটা ব্র্যান্ড ইমেজটা অনেকটা ডাউন হয়েছিল, অনেকেই বলেছিল যে না, মোদি ম্যাজিক এখন আর চলছে না। তারপর আমরা দেখেছি হরিয়ানাতে সুইপ, মহারাষ্ট্রে সুইপ, এবং তারপর এবার বিহারে দেখলাম এই ধরনের সুইপ। আর উল্টো দিকে 2024-এ 99টা আসন পাওয়ার পর কংগ্রেসের যে রাহুল গান্ধীকে যে উজ্জীবিত মনে হয়েছিল এবং অ্যাজ এ নিউ হোপ বলে মনে হয়েছিল বিরোধীদের কাছে, সেই জায়গায় এই পরপর আবার তিনটে মানে রাজ্য হেরে, এই দুটো ইমেজের মধ্যে কি পার্থক্য দেখছেন এই মুহূর্তে? ওই লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে কংগ্রেসের যে সাংগঠনিক দক্ষতা, যে অনেক তাদের সিট হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছিল, লোকসভা নির্বাচনে একটা অত্যন্ত ইমপ্রেসিভ রেজাল্ট তারা দেখাতে পেরেছিলেন, সেইটাকে পুঁজি করে দল যেভাবে নাকি একটা বিরোধী দল হিসেবে সারা দেশ জুড়ে একটা সাংগঠনিক তৎপরতা দেখানোর কথা, সেই জায়গাটা কিন্তু কংগ্রেস সেভাবে করে উঠতে পারেনি। কেননা দেখা গেছে যে কোন রাজ্যে তারা তেমন একটা বড় আন্দোলন বা কিছু গড়ে তুলতে পারেনি, বা মোদী সরকারের ব্যর্থতার দিকগুলি যে তুলে ধরে বড় রকম একটা ইস্যু তৈরি করা, সেই জায়গায় তাদের সেই সাফল্য আমরা দেখিনি। যার ফলে এই বিহারের নির্বাচনের সময় আর সেই জায়গাতে তারা ওইগুলিকে, ওই ব্যর্থতাগুলি ঢাকার জন্যই এসআইআরটাকে প্রধান ইস্যু হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু সেই এসআইআরটাও শেষ সময়ে ধোপে টেকেনি, ব্যাকফায়ারই করেছে মনে হচ্ছে, অনেকটা ব্যাকফায়ার করেছে বলে। শেষ সময়ে যেটা তাদের সাংগঠনিকভাবে তাদের যে জোটের যে ইউনিটিটা, সেটাও তারা শেষ পর্যন্ত রাখতে পারেনি, অনেকটাই খেলো হয়ে গেছিল। তাদের যৌথ প্রচারেও সেইভাবে তারা তুলে ধরতে পারেনি। আর কংগ্রেসের ক্ষেত্রে একটা নেতৃত্বের ঘাটতি খুবই দেখা যাচ্ছে। হয়তো রাহুল গান্ধী রয়েছেন, কিন্তু
তার সঙ্গে আর সামনে দেখানোর মতো বিজেপিতে যেরকম অন্তত 1 ডজন নেতা যে প্রচারে প্রভাব ফেলতে পারছেন, কংগ্রেস সেটার করার মতো তাদের কাছে সেই রকম পুঁজি ছিল না। তেজস্বীর ক্ষেত্রেও তেজস্বীবাদে সেইভাবে তাদের তেমন কোনো নেতা দেখা পাওয়া যায়নি। এইটা তাদের একটা বড় ঘাটতি হয়ে গেছে। সাংগঠনিক ভাবে বিজেপির যে শক্ত সাংগঠনিক কাঠামো রয়েছে, বা জেডিইউ ও নীতিশ কুমার এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে তার একটা সাংগঠনিক ভিত্তিকে তিনি বজায় রাখতে পেরেছেন গত দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে। এই সাংগঠনিক ভিত্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো শক্তি তারা দেখাতে পারেন। কংগ্রেসের কি অনেকটা, আমরা যদি ত্রিপুরার সঙ্গে একটু রিলেট করি, কারণ আপনি ত্রিপুরা রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন বহুদিন ধরে, আমরা এই যে বিগত বামফ্রন্ট আমলে আমরা বারবার শুনতাম কংগ্রেসকে ভোট পাখি বলে ডাকা হতো। ভোটের সময়, নির্বাচনের সময় তারা কোনো একটি ইস্যুকে নিয়ে তোড়জোড়, রাস্তা অবরোধ বা এইসব ধরনের কিছু করত, আন্দোলন করত। কিন্তু সারা বছর বা বিগত 5 বছর বামফ্রন্ট একদম গ্রাসরুট লেভেলে সংগঠন করত, এবং তারই ফল ভোটের রেজাল্টে দেখা যেত। বিহারে কি অনেকটাই সেটাই প্রতিফলন আমরা দেখলাম এবার বিজেপির হয়ে, মানে এনডিএ যেটা করছে, এনডিএ জেডিইউ এবং এনডিএ বিজেপি গ্রাসরুট লেভেলে কাজ করেছে, আর কংগ্রেস ভোটের আগে একটা ইস্যু তৈরি করতে চেষ্টা করেছিল। সেইটাই বলছিলাম যে এই যে তারা খুব বেশি করে একটা ইস্যুর উপরে নিজেদের অভিযোগের রাজনীতি বা যেটা যে এসআইআর যেন একমাত্র ইস্যু এরকম একটা করে নিয়েছিল। তারা নিজেদের গ্রাসরুটের যে সাংগঠনিক, আমি এই যেটা বললাম যে বিজেপির তো একটা সাংগঠনিক পরিকাঠামো সর্বত্রই সবসময় থাকে। বিজেপি এই ব্যাপারে, সাংগঠনিক ব্যাপারে তারা খুবই সিরিয়াস। তারা সেই সাংগঠনিক পরিকাঠামোটা সারা রাজ্য জুড়েই রয়েছে। তার সঙ্গে নীতিশ কুমার দলও এই ব্যাপারটায় তারা দীর্ঘদিন ধরে একটা রেখে এসছে। তার ফলে এই সাংগঠনিক পরিকাঠামোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে কংগ্রেস বা আরজেডির একসময় ছিল, কিন্তু এখন সেই প্রভাবটা তারা ধরে রাখতে পারেনি, যার পরিণতিতে বলে ইলেকশনের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ইলেকশনের ফলাফলে এখানে তারা বড় রকম ধস দেখা গেছে। ঠিক স্যার, এই বিষয়ে আপনার কি মতামত এই জায়গাটাতে, মানে কংগ্রেসের বা বিরোধীদের এই যে মানে ভরাডুবির পেছনে আপনি কি কি কারণ দেখছেন? আমরা এনডিএ এর কি কি মানে সমীকরণ কাজ করেছে সেটা তো আপনি বললেন, তাদের কি সমস্যা হয়েছে? না, অ্যাকচুয়ালি দেখুন, আপনি এনডিএ তো বেসিক্যালি বিহারের ক্ষেত্রে লোকাল যদি এনডিএ লক্ষ্য করি, যারা কনস্টিটিউয়েন্ট ছিল, দে আর ইউনাইটেড, ঠিক আছে। এখন এই ওইখানে বেসিক্যালি কংগ্রেসের যে সঙ্গে যে আরজেডি যে একটা বোঝাপড়ার যেটা অভাব হচ্ছিল লিস্টটা বের করা নিয়ে, শেষ পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখবেন কিছু সিটে হয়তো 12-13টা সিটে ফ্রেন্ডলি কন্টেস্ট, বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, আনন্দপূর্ণ হয়নি, ঠিক আছে। তো সিট শেয়ারিং নিয়ে একটা প্রবলেম ছিল। রাহুল গান্ধী হয়তো লেট কামার ইন দি পাবলিসিটি, মানে প্রচারে তুমি প্রথম দিকে কতটা সক্রিয় ছিলেন তো সবাই জানে, শেষের দিকে অনেকটাই সক্রিয় ছিলেন। সেকেন্ড হলো যে বেসিক্যালি আশেপাশে যারা আছে, যে তেজস্বী যাদব, তো তেজস্বী যাদবের উপর যেভাবে নাকি নির্ভর করছিল দল, কিন্তু এই যে জানি কয় লালু যাদবকে বা লালু যাদবের পার্টি আরজেডিকে যে এই যে জানি কয় তার আগে যে ওদের যে ইতিহাস ছিল, ইতিহাস টেনে যে জঙ্গল রাজ ফিরে আসবে, জঙ্গল রাজ আদৌ ফিরবে কিনা, এটাকে কিন্তু তেজস্বী যাদব তারা আরএলডি পার্টি কিন্তু বা কংগ্রেসও সেটাকে কিভাবে কিন্তু কাউন্টার করতে পারেনি, ঠিক আছে। আর সঙ্গে আপনার দেখবেন যে এই যে সুশাসন বাবু, নীতিশ কুমার তো বেসিক্যালি পোর খাওয়া রাজনীতিবিদ। আপনি লক্ষ্য করে দেখুন এসএইচজি গ্রুপ, যারা হাজারি দিদি যাদেরকে বলা হয়, ওদেরকে 10,000 টাকার স্কিমটা মাস 2 আগে শুধু ঘোষণা করছে। তার মানে কি, মানে দ্য ইম্প্যাক্ট অফ দিস মানে যে মানে ক্যাশ যেটা ক্যাশ আউটটার আর কি, তার ইম্প্যাক্টটা অনেক হেভি হয়ে গিয়েছে। আর আর বাদ বাকি 1,90,000 টাকা ইলেকশন জিতলে পরে পাবে, এটা নীতিশ কুমারকে বিশ্বাস করেছে জনগণ। কারণ কি, নীতিশ কুমার একটা দাদা বলছি, সঞ্জীব বাবু বলছিলেন, ওর একটা ধারাবাহিকতা আছে। সে যখন নিয়ে এসেছিলেন সাইকেল, ভারতবর্ষের প্রথম মেয়েদেরকে সাইকেল ওই দিয়েছে, ঠিক আছে। কর্মক্ষেত্রে মেয়েদেরকে মানে রিজার্ভেশনের কথা এই নীতিশ কুমার অলরেডি 35% রিজার্ভেশন সরকারি চাকরিতে দিয়ে রেখেছে। তো এইবার তো ওই যে প্রহিবিশন অফ লিকারের ব্যাপারে তো কিছু করুক আর না করুক,
একটা নোটিফিকেশন তো করেছে, তাতে তো মহিলারা এটলিস্ট বেসিক্যালি বুঝতে পারছে যে সরকার চাইছে গভর্নমেন্ট ইজ বেসিক্যালি সফট অ্যাবাউট দ্য ডিমান্ডস অফ দ্য উইমেন, এবং উইমেনদের যে মানে এই কি জানি এম্পাওয়ারমেন্ট সম্পর্কে বেসিক্যালি সুশাসন বাবু ইজ বেসিক্যালি ভেরি ওয়াকিবহাল আছে। ঠিক আছে, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে এসেছে। আর সেকেন্ডলি হলো যে বেসিক্যালি এনডিএ তো মানে ইন্ডিয়া জোট তো আশেপাশে ঝাড়খণ্ডে আছে বা অন্য যারা আছে বা ডিএমকে আছে বা আপনার তৃণমূল কংগ্রেস আছে, ইন্ডিয়া ব্লকের অন্য যারা আছে, কেউ তো সেখানে যায়নি। আপনি এআইএমএম এর যিনি চিফ, উনি তো প্রায়ই বলছিলেন যে এমওআই কনসেপ্ট উইল নট বি বেসিক্যালি রিফ্লেক্টিভ, অ্যাকচুয়াল ডিভিডেন্ড দেবে না। কারণ কি বিজেপি কে বা এনডিএ কে আটকাবার জন্য ওই এমওআই স্কিম সেটা আগে ছিল, এখন এটা ইউ নিড নতুন কিছু। ঠিক আছে, ওই কি জানি কয় আগের একটা পুরো জাতপাতের রাজনীতি এখন আর চলছে না, এখন হবে যা হচ্ছে না অন্যভাবে। এটা তার মধ্যে প্রসেস করতে হবে, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলছিলেন, ঠিক আছে, এবং তার মধ্যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইবিসির যে কনসেপ্টটা নীতিশ কুমার তার আগে তো এই তেজস্বী যাদব যখন নাকি ওর সঙ্গে ছিল তখনই সেই ইবিসি করে একটা কোটা দিয়েছে। ঠিক আছে, নন যাদবদেরকে সুবিধাটা দেওয়ার জন্য, যারা নাকি ইকোনমিক্যালি যে এক্সট্রিমলি যারা নাকি ব্যাকওয়ার্ড ক্লাস আছে ওদেরকে বেনিফিট দেওয়ার জন্য। সুতরাং তাদের সাপোর্টটা তো পেয়েছে। ঠিক আছে, সো দিস আর, এবং সর্বভারতবর্ষের রাজনীতিতে আপনি যদি লক্ষ্য করেন, বিহারের রাজনীতিতে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে অপোজিশনের ভোট কিন্তু কমেনি, এক জায়গায় রয়ে গিয়েছে মোটামুটি, ওরা বাড়াতে পারেনি। যেটা নাকি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, ভোট ম্যানেজমেন্ট করে, গুড ইকুয়েশন, গুড কেমিস্ট্রির মাধ্যমে, যেটা নাকি এনডিএ যেটাকে বাড়িয়ে নিয়েছে প্রায় 9%, যেটা ডিভাইডেড হয়ে গেছিল আগে সেটাকে একসঙ্গে করে, এবং এই যে মানে অন্য যারা ওর সঙ্গে আছে ওদেরকে সেইভাবে তেজস্বী যাদব তারা এটাকে কোঅর্ডিনেট করতে পারেনি এবং একসঙ্গে মানে ইউনাইটেড হয়ে যে লড়বে, দে ফেইল দেয়ার আমার মনে হয়। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, আমরা যখন বিহার নিয়ে আলোচনা করছি এবং বারবার আমাদের আজকের আলোচনায় জোট কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এনডিএ জোট কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, মহাগঠবন্ধন জোট কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, সেটা উঠে আসছে। বিজেপির যে আঞ্চলিক দলগুলোর প্রতি যে একটা রবৈয়া ছিল বা তাদের যে ধারণা ছিল, যেভাবে বিগ ব্রাদার হিসাবে বিজেপি সবসময় হ্যান্ডেল করতো, এবারের এই যে এনডিএ জোটকে যেভাবে জেডিইউ হোক বা চিরাগ পাসওয়ানের দলকে হোক বা হামকে হোক, তারা যেভাবে হ্যান্ডেল করেছে, তাতে আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপি। এটা এই বিহারের এই নির্বাচন থেকে বিশেষজ্ঞরা বলছেন স্পষ্ট হয়েছে। তাতে কি আঞ্চলিক দলগুলো আবার একটা সময় বলছিল যে বিজেপি আঞ্চলিক দলগুলোকে নিজের মধ্যে করে নেয়, গ্রাস করে নেয়, এরকম একটা ন্যারেটিভ চলছিল। এখন কি আঞ্চলিক দলগুলো আবার বিজেপিকে বিশ্বাস করতে শুরু করবে বলে মনে হয় জাতীয় স্তরে বিভিন্ন রাজ্যে? আঞ্চলিক দলগুলির সঙ্গে সম্পর্কে যে কোনো সর্বভারতীয় দলেরই এই একটা ইয়ে আছে, স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, এই আজকে তবে এখন বিজেপি আগে যেটা ছিল যে এখনই সমস্তটা নিজেদের মধ্যে, এখন তারা দেখা যাচ্ছে যে একটা লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে এগুচ্ছে। এখন যে অবস্থাটা গিয়ে দাঁড়িয়েছে, তারা এটা জানে যে জেডিইউ ইজ বেসড অন ওয়ান ম্যান, নীতিশ কুমারের উপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল এই দলটা। এখন নীতিশ কুমারের এখন বিজেপি নিজেরা এককভাবে সংখ্যাগরিষ্ঠ, এককভাবে তারাই বেশি আসন পেয়ে গেছে বিজেপি। নেক্সট নির্বাচনে তারা স্বাভাবিকভাবে আরো বেশি আসন দাবি করতে পারে, যেমন গতবারের চেয়ে এবারে বেশি আসনে তারা লড়াই করেছে। ফলে ধীরে ধীরে তারা এইটাকে এক্ষুনি এটা সবকিছু করে নিতে হবে, এটা না করে এটা দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্য দিয়ে নিজেদের প্রভাবটা বাড়ানোর একটা কৌশল নিয়েছে বিজেপি, এবং বিহারের ক্ষেত্রে সেটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নীতিশ কুমারকে শুধু বিহারের পার্সপেক্টিভে না, ন্যাশনাল পার্সপেক্টিভে নীতিশ কুমারকে অস্বীকার করতে পারছে না এই মুহূর্তে না, সেটা সম্ভব না। বিজেপির সমর্থন কেন্দ্রে খুবই দরকার একদম। আর তাছাড়া নীতিশ কুমারেরও বিজেপিকে ছেড়ে দিয়ে বিহার রাখা তার পক্ষে অসম্ভব, এখন অসম্ভব। দুই দিকের স্বার্থে যে ইন্টারেস্টিং, একে অপরের পরিপূরক, সেইভাবেই তারা এই জোটটা এত শক্তিশালী হতে পেরেছে, যেহেতু দুইজন দুজনের উপর নির্ভরশীল, এবং এটা একে আরেকজনকে বিশ্বাস না রাখলে এটা ইয়ে হবে। জাতীয় স্তরে স্যার আপনার কি মনে হয় জাতীয় স্তরে এটা কি মেসেজ দেবে এই আঞ্চলিক দলকে গুরুত্ব দেওয়া? দেখুন, আপনি লক্ষ্য করুন বিজেপি 240 কেন হয়েছে গত পার্লামেন্ট নির্বাচনে, কেন হয়েছে? বেসিক্যালি বিজেপি হ্যাজ টেকেন দ্য লেসন। ঠিক আছে,
এখন তো পরিস্থিতি যা, এখন আপনাকে যেরকম যেটা মহারাষ্ট্রে যেটা করেছে সেটা হয়তো পিওতে করতে পারবে না, জানি কয় এই বিহারে হয়তো একটু অসম্ভব হতে পারে। ঠিক আছে, এখন দেখুন না বিজেপির কাছে তো অন্য যারা কেমিস্ট্রি অন্য যারা আছে উল্টো দিকে যারা আছে তাদের মানে কারোর সঙ্গে কি বিজেপি অন্য কেউ যাবে আমার তো মনে হয় না। ঠিক আছে, বরঞ্চ অপশনস মে বি ওপেন ফর জেডিইউ। জেডিইউর জন্য দরজা কিন্তু জেডিইউ কিন্তু ইচ্ছা করলে যেতে পারে, কিন্তু জেডিইউ যাবে কি না যাবে সেটা নির্ভর করবে তার স্বার্থের উপরে, সবাই সবার উপরে, কারণ তাকে কেন্দ্রীয় সরকার সে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও নীতিশকে কিন্তু নাড়তে পারছে না। ঠিক আছে, নীতিশের 85টা সিট পেলেও, ঠিক আছে, তো বেসিক্যালি হয়তো ওরা হয়তো যেটা আমরা লক্ষ্য করছিলাম পত্রপত্রিকায় দেখছিলাম যে নীতিশ কুমারকে হয়তো চিফ মিনিস্টারের হিসাবে ডিক্লেয়ার করা হয়নি। ঠিক আছে, হয়তো দে এক্সপেক্টেড জেডি হয়তো আরো খারাপ রেজাল্ট করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়তো অন্য রকমের কিছু, এখন তো প্রায় হাড্ডাহাড্ডি। এখন তো বেসিক্যালি উল্টো দিকের পজিশনে যারা আছে আপনি যদি লক্ষ্য করেন, রিয়েলিটি যেটা এদিকে আপনি যারা যারা আছে, একমাত্র পাসওয়ান রামবিলাস পাসওয়ানের ছেলে আছে 19টা সিট আছে, তাছাড়া যদি আপনি 25টা আছে কাকা। ঠিক আছে, ওর সঙ্গে আরো কিছু কিছু 35টাই ধরেন, 35টা যদি 5টা মিমের আছে, একটা বিএসপি 35টা আছে, আর এদিকে উনি 85টা, তাহলে 120টা। তো আর বাদ বাকি এদিক থেকে যে হামকে যদি নিয়ে আসতে পারে, সুতরাং নীতিশ হ্যাজ অপশন, বাট বিজেপি হ্যাজ নো অপশন উইদাউট। নীতিশ কি তাহলে ইউপি এর বামফ্রন্ট হবে কিনা, মানে ইউপি সরকার থেকে যে না যদি এখন পজিশন সমর্থন তুলে নিয়েছিল, এখন কেন্দ্র সরকার থেকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে নীতিশ উইল নট বি প্রজেক্টেড এট দ্য সিএম, নীতিশ উইল নট বি গিভেন দ্য পোস্ট, সেই পজিশনে বিজেপি আছে কিনা? সে বিজেপি নেই কিন্তু পজিশনে, যদি রিয়েলিটি চেক করে দেখেন। সো বেসিক্যালি ইন ওয়ান সেন্স বিজেপি স্টিল ডিপেন্ডেন্ট অন নীতিশ কুমার ফর বিহার। অন দ্য আদার এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের লক্ষ্য করে দেখেন ওনার 12টা সিট আছে। ঠিক আছে, 291 থেকে যদি 12 চলে যায় তাহলে বেসিক্যালি থাকবে 279, তো সঙ্গে থাকবে আর একমাত্র ওইদিকে কি জানেন টিডিপি তেলেগুদের সঙ্গে। সুতরাং সেদিক থেকে যদি আশেপাশে মহারাষ্ট্রের যদি কেউ আসে লড়াচড়া করে, সুতরাং বিজেপি তো ওই যে আগের মতো যে নিয়ম ছিল যে বেসিক্যালি আঞ্চলিক দলগুলিকে যে বলছিল, যে অনেকেই বলছিল যে মানে প্রিয় করে নেওয়া, অ্যাবজর্ব করে নেওয়া, সেই এক্সাক্টটা তো সে করতে পারছে না। কারণ কি, হি ইজ হ্যান্ডিক্যাপড বাই ইটস পজিশন ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মেজরিটি থাকতো তাহলে তার বোল্ড রোলটা কিন্তু অন্য রকমের হতো। ঠিক আছে, এখন গিভেন দ্য সার্কামস্টেন্সেসে আমার মনে হয় সবাই সবার উপর নির্ভরশীল শুধু, মানে এবং মানে আপাতত যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অবস্থা আছে 2029 পর্যন্ত, বিজেপিকে যে আঞ্চলিক দল যেগুলো আছে এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতে হবে বলে আমার মনে হয়। ওকে, এখন প্রশ্ন, একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, ছোট্ট করে উত্তর চাইবো দুজনের কাছে। কিছু কিছু যে বিরোধীরা যেই প্রশ্নগুলো তুলছে, বিশেষ করে অঙ্কের যে প্রশ্নগুলো উঠছে, এসআইআর বলুন, যে এত লাখ ভোটার বাদ গেল বা এই পার্সেন্টেজ ভোটার বাড়লো, এবং 7.42 ক্রোর ভোটার 7.45 ক্রোর ভোট পড়েছে, এই যে সংখ্যাগুলো কোন রকমের, এগুলো কোনো বড় আকার ধারণ করবে বলে মনে করেন এখন, মানে নির্বাচনের পরে? না, এইগুলিতে নির্বাচনের আগে তারা সেভাবে প্রমাণ কিছু করতে পারেনি। এটা তো মুখে মুখে স্টেটমেন্ট দিলেই চলবে না, এটাকে দেখাতে হবে। এখন এই এসআইআরটা বললাম তো, এটা টাইম টু টাইম হয়েই থাকে, এটা নতুন হয়নি কিছু, স্বাধীনতার পর থেকে আরো 1-2 বার হয়েছে। তা এইটা হবেই, এইটা অবধারিত। এই ক্ষেত্রে একে এই ইস্যুটাকে না ধরে বরং তারা যদি বিরোধীরা গ্রাউন্ড লেভেলে এই এসআইআর কে যাতে সঠিকভাবে হয় তার জন্য যদি তাদের নিজের সাংগঠনিক তৎপরতাটা বৃদ্ধি করে, সেইটা বরং তাদের জন্য লাভজনক হবে। আর প্রচারে তারা অন্য ইস্যুগুলিকে যদি সামনে আনে, সেইটা মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য হবে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। কেননা আমরা দেখেছি এই বিহারের ক্ষেত্রে যে একমাত্র একটা ইস্যুর উপর এত বেশি নির্ভরশীল হয়ে গিয়েছিল বিরোধীরা, যে এই ইস্যুটা চলে যাওয়ার পরেই একদম ফাঁকা হয়ে গেছে বিরোধীদের প্রচারটা। এই যেন এই পরিস্থিতি যাতে না হয় অন্যান্য রাজ্যে, কেননা বিহারের ফলাফলের উপর এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে
ইমিডিয়েটলি যেটা বিহার ইয়ে করবে, এবং তারা খোলাখুলি বলছে, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে গঙ্গা তো বিহার দিয়েই এসেছে, বিহারের পশ্চিমবঙ্গে এসেছে, ফলে তারা ইন্টেনশনটাও স্পষ্ট করে। সেইখানে মমতা ব্যানার্জিকে যথেষ্ট সতর্কতার সঙ্গে চলতে হবে, এবং কিভাবে এই শুধু সেটাই প্রশ্নটা। কারণ মমতা ব্যানার্জি এবং উত্তরপ্রদেশে বলা হচ্ছিল এসআইআর হতে দেবে না, অখিলেশ যাদব বলেছে পশ্চিমবঙ্গে এবং উত্তরপ্রদেশে হবে না। এখন প্রশ্ন যে মমতা ব্যানার্জি যদি এসআইআর কে অপোজ যেভাবে করছে, সে জায়গায় এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো বিহারে উঠেছে সেগুলো এখন কতটা হাইলাইটেড হবে পশ্চিমবঙ্গে? কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর নিয়ে কিন্তু অনেকগুলো মানে ঘটনা হচ্ছে, এটা হেডলাইন্সে রয়েছে। তো আপনার কি মনে হয় এখানে এই গুরুত্ব পাবে এগুলো নির্বাচনের পরেও, বিহার নির্বাচনের পরেও, এখন মানে কি এসআইআর নিয়ে বা এই যে ভোটের অঙ্কগুলো নিয়ে? দেখুন, ভোটের অঙ্কের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু দেখা যায়, ঠিক আছে? আমি আপনার কথা ফ্যাক্ট করছি, কিছু আমি পোস্ট দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে ধরুন না এলজিপি পেয়েছে, আরজেডি পেয়েছে 1.8 crore, বিজেপি 90 লক্ষ বা কারো 96 লক্ষ। তো বলছে যে ওরা বেশি ভোট পেয়েছে, ঠিক আছে, কিন্তু সিট ওদের কনভার্ট হয়নি। কিন্তু ফ্যাক্টটা কিন্তু তা না। আমি কিন্তু আপনাকে বলছি যে ফ্যাক্টটা, সেটা হলো যে ফ্যাক্টটা মানে একটা ফিগার দিয়ে কনফিউজ করবার তো কোনো মানে নাই। আরজেডি যে ভোটটা পেয়েছে সেট ইজ অ্যাবাউট 1,15,46,055, ঠিক আছে? বিজেপি পেয়েছে 1,84,743, জেডিইউ পেয়েছে 96,67,118 ভোট 101টা কনস্টিটিউয়েন্সিতে। তো আমি তো মানে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডেটা থেকে আমি নিয়েছি, পিআইবি যেটা প্রেস মানে যেটা নাকি। আমি এখানে একটা কারেকশন, বিজেপিটা কারেকশন করতে চাইবো। বিজেপি 1,81,143 এখন এই মুহূর্তের বিজেপি ইলেকশন কমিশন সাইটের যা হিসেব দিচ্ছে। তো সুতরাং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, দেখবেন যে পিকচারগুলো কিরকম কনফিউজ করে। সুতরাং these are not সোশ্যাল মিডিয়া যদি যে ডেটাগুলো আছে, these are not basically dependable। এটা আমি বলবো যে যে পিআইবি যেগুলো দিয়ে রেখেছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ডেটাগুলো দিয়ে রেখেছে সেগুলো দেখা দরকার। বেসিক্যালি these are basically dependable ডেটা, এর উপরে কোনো। আর এসআইআর নিয়ে তো সুপ্রিম কোর্ট টাইম টু টাইম ডিক্লারেশন বা অর্ডার দিচ্ছে, ঠিক আছে? এখন আমাদের দেশের নির্বাচন, আমি যেটা বুঝি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া is basically an legal body, ঠিক আছে? তো সুতরাং ওরা এই নির্বাচনটা করবে, নিয়ম অনুযায়ী করবে, কনস্টিটিউশন ইজ দেয়ার, সুপ্রিম কোর্ট ইজ মনিটরিং। সুতরাং বেসিক্যালি এর উপর তো আমরা কেউ কিছু বলতে পারি না। পলিটিক্যাল পার্টিগুলো তাদের মতো বক্তব্য তারা করতেই পারে, কিন্তু এভরিবডি উইল লিসেন, ঠিক আছে? এভরিবডি উইল লিসেন টু দি ডিরেকশনস অফ দ্য সুপ্রিম কোর্ট। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যদি কোনো অর্ডারের উপর যদি এসআইআর, যে ইলেকশন কমিশন মাঝে মাঝে কিছু কিছু বলেছিল, যেমন আধার কার্ড নিয়ে, তো সুপ্রিম কোর্টের গ্রাহ্য হবে, তার মানে কি সুপ্রিম কোর্ট ইজ ইন্টারভিনড। তো সুতরাং যদি কোনো কিছু থাকেও, মানে আলটিমেটলি আপনি বলছেন যেটা রাজনৈতিক দল যা খুশি বলতে পারে, কিন্তু আলটিমেটলি আইন যেভাবে চলা সেভাবে। এবং আমি ব্যক্তিগত মনে করি যে বেসিক্যালি এভরিথিং ইজ গোয়িং ফর গুড। এবং এসআই এত দরকার, কারণ কি মাঝে মাঝে আপনার অনেক লোক মারা যায় বা ভোট স্থান চেঞ্জ করে, অবশ্যই আইআর হোক এসআইআর হোক, সেটা অবশ্যই প্রয়োজন। এবং আমরা এসআইআর নিয়ে অবশ্যই আরো একদিন আলোচনা করতে হবে। আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে থাকার জন্য। সঞ্জীব বাবু আপনাকে ধন্যবাদ, সঞ্জয় স্যার আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বিহারের বিধানসভা নির্বাচন এনডিএর বিজয় শুধু রাজনৈতিক জয় নয়, এটি মানুষের জীবনে উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন। গ্রামের মানুষ চায় রাস্তাঘাট ও কৃষিতে সুবিধা, শহরের যুবক চায় স্থায়ী কাজ, মা বোনেরা চায় নিরাপত্তা, স্বনির্ভরতার সুযোগ। বিহারের ম্যান্ডেট তাই শুধু রাজনৈতিক জয় পরাজয়ের হিসাব নয়, এটি মানুষের অধিকার, ভবিষ্যৎ এবং সম্মান রক্ষার এক নতুন প্রত্যাশা। বিহারের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।